সুপ্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে ভূগোল পরীক্ষা। তোমাদের যাদের ভূগোল বিষয়টা রয়েছে তো তোমাদেরকে অবশ্যই স্বাগত জানাই আমাদের চ্যানেলে। তো দেখো, শেষ মুহূর্তে আমরা ইতিমধ্যেই প্রাকৃতিক ভূগোল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সাজেশন আপলোড করে দিয়েছি ইতিমধ্যেই। তো আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করছি এই মুহূর্তের ভিডিও, যেটা হচ্ছে মানবিক ভূগোল। তো মানবীয় ভূগোল থেকে তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেডি করা আছে, তো প্রশ্নের উত্তর সহ দেখে নাও তাড়াতাড়ি। প্রথমে দেখো, মানুষের আদিম বৃত্তি হলো, আদিম বৃত্তি খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে মন দিয়ে দেখো, তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং পরীক্ষার খাতায় লিখতে পারবে। তো দেখো, মানুষের আদিম বৃত্তি কি? তো অবশ্যই তোমরা জানো, বই পড়লে বলতে পারবে, না পড়লেও লেখা যাবে। দেখো, শিকার এবং ফলমূল সংগ্রহ। তো মানুষ কিন্তু প্রথমে কি করতো? শিকার এবং ফলমূল সংগ্রহ করতো। ওকে, চলো নেক্সট প্রশ্ন চলে আসবো, 2 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত যন্ত্রগুলির মধ্যে যেটি শিকার এবং ফলমূল সংগ্রহ করতে ব্যবহার করা হতো না, 4টা অপশনের মধ্যে কোনটা হবে বলো? বন্দুক কিন্তু ব্যবহার করা হতো কি শিকার করার জন্য? অবশ্যই না, এখন যদিও থাকে, তো তখনকার দিনে বন্দুক কোনো ছিলই না। 3 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন তাপমণ্ডলের ভিতর শিকার এবং ফলমূল সংগ্রহ বৃত্তিটি গড়ে উঠেছিল? কোন তাপমণ্ডলের ভিতর? উত্তর হয়ে যাবে উষ্ণমণ্ডল এবং হিমমণ্ডল। এই তাপমণ্ডলের উপর ভিতর কি বলেছে? শিকার এবং ফলমূল সংগ্রহ বৃত্তিটি গড়ে উঠেছিল। মনে রাখবে। 4 নম্বর প্রশ্ন চলে আসবো, যে শিকারী মানব গোষ্ঠীর বলগা, হরিণ, সিল মাছ এবং সিন্ধু ঘটক প্রভৃতি শিকার করতো, যে শিকারী মানব গোষ্ঠী, এটা হচ্ছে বাঞ্জারা। মনে রাখবে, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাঞ্জারা মানব গোষ্ঠী বলগা, হরিণ, সিল মাছ এবং সিন্ধু ঘটক প্রভৃতি ব্যবহার করতো। নেক্সট প্রশ্ন চলে আসবো, 5 নম্বর প্রশ্ন, যে শিকারী মানব গোষ্ঠীর জীবন সিল মাছ কেন্দ্রিক, অর্থাৎ সিল মাছ কেন্দ্রিক, উত্তর হয়ে যাবে মুরা। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মুরা হচ্ছে যে শিকারী মানব গোষ্ঠী সিল মাছ নিয়ে জীবনযাপন করতো। এটা কি? সিল মাছ কেন্দ্রিক তার জীবনযাপন, এটা হচ্ছে মুরা মানব গোষ্ঠী। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, সলম চর্ম ব্যবসায়িক কেন্দ্রের সঙ্গে সম্পৃক্ত মানব গোষ্ঠী কোনটি? সলম চর্ম ব্যবসায়িক কেন্দ্রের সঙ্গে সম্পৃক্ত মানব গোষ্ঠীর উত্তর হবে পিগমি, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে চলে আসবো। দেখো, এস্কিমোদের শিকারের সর্বশ্রেষ্ঠ সময়কাল কোনটি? এস্কিমোদের শিকারের সর্বশ্রেষ্ঠ সময়কাল হচ্ছে বর্ষাকাল। নেক্সট, এস্কিমো শব্দের অর্থ কি? উত্তর হবে এস্কিমো শব্দের অর্থ হচ্ছে পশুপালক যাযাবর। যারা পশুপালন করতো তাদেরকে এস্কিমো বলবো এখানে। নেক্সট, উষ্ণমণ্ডলের অন্তর্গত ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে শিকার এবং ফলমূল সংগ্রহ বৃত্তিটি গড়ে ওঠার কারণ কি? উষ্ণমণ্ডলের অন্তর্গত ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে শিকার এবং ফলমূল সংগ্রহ বৃত্তিটি গড়ে ওঠার কারণ হলো, এখানে কি হয়েছে? এখানে প্রচুর গভীর বন এবং হচ্ছে বনভূমি সৃষ্টি হয়েছে, সেই কারণে কিন্তু এখানে শিকার ফলমূল সংগ্রহ গড়ে উঠেছে। নেক্সট প্রশ্ন, বুশম্যানদের পশু শিকার এবং ফলমূল সংগ্রহের জন্য এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ানোর প্রধান কারণ কি? না, এখানে প্রবল কিন্তু কি রয়েছে? শিকারে উপযুক্ত পশু এবং পানীয় জলের একটা অভাব রয়েছে, সেই কারণে কিন্তু এরা ঘুরে বেড়ায়। চলো নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত যে অধিবাসীদের প্রধান জীবিকা বন্য রবার সংগ্রহ করা, কোন অধিবাসীদের বন্য রবার সংগ্রহ করা? তো উত্তর বলো। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ সেরিঙ্গুইরস। এই যে জীবিকা, এদের জীবিকা রবার সংগ্রহ করা। মনে রাখবে, পিগমি শব্দের অর্থ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পিগমি শব্দের অর্থ হচ্ছে কনুই থেকে আঙুলের ডগা পর্যন্ত 1 হাত মাপ বিশেষ, এটা কি পিগমি বলা হচ্ছে। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন 13 নম্বর প্রশ্নের প্রথম প্রশ্ন দেখো, হিমমণ্ডলে শিকার এবং ফলমূল সংগ্রহ বৃত্তি গড়ে ওঠার কারণ কি? না, উত্তর হয়ে যাবে অপশন কি, অধিকাংশ ভূমি সারা বছর বরফ আবৃত থাকে। এরপর চলো পশুপালন থেকে দেখো, পশুপালন অর্থনৈতিক কার্যাবলী শুরু হয়। পশুপালন যে অর্থনৈতিক কার্যাবলী শুরু হয়, এখানে 4টা অপশনের মধ্যে কোনটা হবে? উত্তর হয়ে যাবে প্রাণী গার্হস্থ্যকরণের দ্বারা পশুপালনের অর্থনৈতিক কার্যাবলী কিন্তু শুরু হয়ে যায়। নেক্সট 15 নম্বর প্রশ্ন, পশুপালন হলো যে ধরনের অর্থনৈতিক কার্যাবলী, এটা হচ্ছে পশুপালন কোন ধরনের অর্থনৈতিক কার্যাবলী? উত্তর হবে এটা হচ্ছে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী। মনে রাখবে, কোনটা প্রাথমিক, কোনটা দ্বিতীয়, কোনটা পরিষেবামূলক, কোনটা চতুর্থ শ্রেণী, এগুলো একটু মনে রাখবে। পশুপালক এটা হচ্ছে পশুপালন করা, এটা হচ্ছে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী। নেক্সট প্রশ্ন, উল্লেখযোগ্য দুগ্ধ প্রদায়ী গরুর জাত, দেখো 4টা অপশনের মধ্যে কোনটা হবে বলো? উত্তর হয়ে যাবে অর যে জার্নি গায়, এটা হচ্ছে দুগ্ধ প্রদায়ী গরু। মনে রাখবে, জীবন ধারণ ভিত্তিক অনুন্নত পশুপালন ব্যবস্থা যে নামে পরিচিত, জীবন ধারণ ভিত্তিক। তো উত্তর হয়ে যাবে যাযাবর পশুপালন, অর্থাৎ অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন, বাণিজ্যিক পশুপালন ব্যবস্থা ক্রান্তীয় অঞ্চলে যে অংশে দেখা যায় সেটা হবে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি? উত্তর হবে 7 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, উত্তর দক্ষিণ অক্ষাংশ। মনে রাখবে। 19 নম্বর প্রশ্ন, গরু অধ্যুষিত অঞ্চল নামে পরিচিত যে দেশ? উত্তর হবে ডেনমার্ক। ডেনমার্ক হচ্ছে গরু অধ্যুষিত অঞ্চল নামে পরিচিত ডেনমার্ক। নেক্সট প্রশ্ন, দুগ্ধপ্রদায়ী পশুপালনের জন্য চাষ করা হয়, কি চাষ করা হয়? দুগ্ধপ্রদায়ী পশুপালনের জন্য বিট চাষ করা হয়। মনে রাখবে, বিট চাষ করা হয়, বিটে থাকে অত্যন্ত প্রোটিন, যেটা হচ্ছে পশুপালনের জন্য চাষ করা হচ্ছে দুগ্ধপ্রদায়ী পশুপালনের জন্য। নেক্সট, তারপরে কি বলা আছে? এস্টানসিয়া দেখা যায় তৃণভূমি অঞ্চলে, কোন তৃণভূমি অঞ্চলে? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, পম্পাস তৃণভূমি অঞ্চলে এস্টানসিয়া দেখা যায়। ওকে, মনে রাখবে। নেক্সট, চাক্রস দেখা যায় যে তৃণভূমি অঞ্চলে, চাক্রস দেখা যায়, এটা হয়ে যাবে পম্পাস, অর্থাৎ অপশন নাম্বার বি, চাক্রস দেখা যায় পম্পাস তৃণভূমি অঞ্চলে। ভেল তৃণভূমি অঞ্চলে যে ধরনের মেষ পালন করা হয়, ভেল তৃণভূমি অঞ্চলে, এটা মনে রাখবে মেরিনো এই ধরনের মেষ কিন্তু পালন করা হয় ভেল তৃণভূমি অঞ্চলে। নেক্সট, ব্যক্তিগত জমি মালিকানায় যে ধরনের পশুপালন করা হয়, ব্যক্তিগত জমি মালিকানায়, মনে রাখো বাণিজ্যিক পশুপালন কিন্তু করা হয় ব্যক্তিগত জমি মালিকানায়।
ওকে, নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো, অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি যে নামে পরিচিত, অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি এটি হচ্ছে ডাউন্স নামে পরিচিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ডাউন্স নামে পরিচিত অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি। নেক্সট, ইউরোপের নাতিশীতোষ্ণ তৃণভূমি যে নামে পরিচিত, ইউরোপের হলে তোমাদের স্টেপ, ইউরোপের হলে স্টেপ এবং অস্ট্রেলিয়ার হলে ডাউন্স। রাশিয়া বলছে যে ধরনের পশু চারণের জন্য বিখ্যাত, বলো। রাশিয়া হচ্ছে মাংস উৎপাদনকারী গরু, রাশিয়া মাংস উৎপাদনকারী গরু এই ধরনের যে পশু চারণের জন্য কিন্তু বিখ্যাত। এরপর দেখো নেক্সট প্রশ্ন, কৃষিকাজ অর্থনৈতিক কার্যাবলীর সূচনা হয়, কৃষিকাজ অর্থনৈতিক কার্যাবলীর সূচনা হয়। তো চারটা অপশনের মধ্যে উদ্ভিদ গার্হস্থ্যকরণের দ্বারা কৃষিকাজ অর্থনৈতিক কার্যাবলীর সূচনা হয়। নেক্সট, জীবনধারণ ভিত্তিক কৃষি এর উদ্দেশ্য কি, উদ্দেশ্য হবে কি যে স্থানীয় চাহিদা মেটানো জীবনধারণ ভিত্তিক কৃষির এর একটা বিশেষ উদ্দেশ্য। নেক্সট প্রশ্ন চলে আসবো, এশিয়া মহাদেশে যে অংশে জীবিকা সত্তাভিত্তিক কৃষি লক্ষ্য করা যায়, এশিয়া মহাদেশের হচ্ছে দক্ষিণ পূর্ব অংশ, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ছদ্ম বেকারত্ব দেখা যায় নিম্নলিখিত যে কৃষি ব্যবস্থায়, ছদ্ম বেকারত্ব এটা নিবিড় জীবিকা ভিত্তিক কৃষি, নিবিড় জীবিকা সত্তা ভিত্তিক কৃষিতে ছদ্ম বেকারত্ব দেখা যায়। ওকে, চলো নেক্সট প্রশ্ন, বাণিজ্যিক কৃষি ব্যবস্থার মূল উদ্দেশ্য কি, বাণিজ্যিক কৃষি ব্যবস্থার মূল উদ্দেশ্য হয়ে যাবে বাণিজ্য করা, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন চলে আসবো, বাণিজ্যিক কৃষি ব্যবস্থায় প্রচলিত যে ধরনের দেশগুলিতে, যে ধরনের দেশ, তো বাণিজ্যিক কৃষি ব্যবস্থা প্রচলিত কোন ধরনের দেশ, উত্তর হবে উন্নত দেশ, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 34 নম্বর প্রশ্ন, শস্যের বিশেষায়ন নিম্নলিখিত যে কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত, শস্যের বিশেষায়ন, তো উত্তর হয়ে যাবে কি অপশন নাম্বার বি, অর্থাৎ বাণিজ্যিক কৃষির সঙ্গে সম্পর্কিত শস্যের বিশেষায়ন। ওকে, চলো সর্বাধিক ঝুঁকিহীন কৃষি ব্যবস্থা কোনটি, সর্বাধিক ঝুঁকিহীন যে কৃষিতে মানে কি বলবো কোনো ঝুঁকি থাকে না, তো উত্তর হয়ে যাবে অপশন নাম্বার মিশ্র কৃষি। তো মিশ্র কৃষি হচ্ছে এমন একটা কৃষি যে একই জমিতে একাধিক ফসলের চাষ, তাহলে একটা ফসল যদি না হয় অপর ফসল হবেই, তো কোনো ঝুঁকি তো থাকবেই না। নেক্সট, মিশ্র কৃষি ব্যবস্থা পৃথিবীর যে ধরনের অঞ্চলে গড়ে লক্ষ্য করা যায়, উত্তর হয়ে যাবে কি নাতিশীতোষ্ণ মানে যে অঞ্চল, নাতিশীতোষ্ণ মণ্ডল, নাতিশীতোষ্ণ অঞ্চলে এই যে মিশ্র কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে। মনে রাখবে মিশ্র কৃষি ব্যবস্থার উল্লেখযোগ্য দিক কি বলো, মিশ্র কৃষি ব্যবস্থা যে শস্যাবর্তন পদ্ধতিতে চাষবাস করে, একটু আগেই বললাম শস্যের পুনরায় আবর্তন, একটা আলুর পরে আবার যে তিল, এইভাবে ধান, এভাবে হয়েই যাবে যে শস্য আবর্তন পদ্ধতি, এটা হচ্ছে মিশ্র কৃষি। চলো নেক্সট, উদ্যান কৃষি নিম্নলিখিত যে অঞ্চলে গড়ে উঠেছে, উদ্যান কৃষি এটা মনে রাখবে হিমশীতল জলবায়ু অঞ্চলে গড়ে উঠেছে। ফ্লোরিকালচার বলতে কি বোঝায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ, দাগ দাও, বাণিজ্যিকভাবে ফুলের চাষকে বলা হয় ফ্লোরিকালচার। নেক্সট প্রশ্ন, পমাম কালচার বলতে কি বোঝায়, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, পমাম কালচার মানে ফলের চাষ, বাণিজ্যিকভাবে ফলের চাষকে পমাম কালচার। ফ্লোরিকালচার হচ্ছে ফুলের চাষ। আচ্ছা, ওলেরিকালচার হচ্ছে শাকসবজির চাষ, মনে রাখবে বাণিজ্যিকভাবে শাকসবজির চাষকে বলবো ওলেরিকালচার। তাহলে ওলেরিকালচার শাকসবজির চাষ, পমাম কালচার ফলের চাষ, ফ্লোরিকালচার হবে ফুলের চাষ। নেক্সট প্রশ্ন, হার্বিকালচার বলতে কি বোঝো, হার্বিকালচার এটা হয়ে যাবে অবশ্যই হার্বিকালচার বাণিজ্যিকভাবে ভেষজ উদ্ভিদ এবং প্রতিপালনের চাষ, অর্থাৎ অপশন নাম্বার বি। নেক্সট, দোহ কৃষি দেখো, নেক্সট দোহ কৃষি ব্যবস্থা সাফল্যের জন্য প্রয়োজন কি, দোহ কৃষি ব্যবস্থা সাফল্যের জন্য অবশ্যই প্রয়োজন হবে মালভূমি অঞ্চল, মনে রাখবে সরি মালভূমি নয়, এটা হয়ে যাবে বিস্তীর্ণ তৃণভূমি, অর্থাৎ অপশন নাম্বার এ। নেক্সট, নিম্নলিখিত যে ধরনের মাটিতে দোহ কৃষি সাফল্য লাভ করে না, বলো কোন অঞ্চলে মাটিতে, উত্তর হবে ল্যাটেরাইট মাটিতে দোহ কৃষি সাফল্য লাভ করে না। দুগ্ধ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ, অবশ্যই দাগ দাও, বিশ্ব উৎপাদনে মানে দুগ্ধ উৎপাদনে প্রথম স্থান করেছে পাকিস্তান, দুগ্ধ উৎপাদনে প্রথম স্থান বিশ্বের মধ্যে পাকিস্তান। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত ফসলগুলির মধ্যে উল্লেখযোগ্য একটি নগদ শস্যর নাম করো, নগদ শস্য যেটা করলে নগদ শস্য পাওয়া যায়, বলো নগদ শস্য পাওয়া যাচ্ছে চা, অর্থাৎ অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন, নগদ শস্যের চাহিদা বেশি থাকে কোথায়, নগদ শস্যের চাহিদা বেশি থাকে আন্তর্জাতিক বাজারে, ইন্টারন্যাশনাল বাজারে নগদ শস্যের চাহিদা কিন্তু বেশি থাকে। নেক্সট, কফি যে ধরনের ফসল, কফি অবশ্যই একটা কি বাণিজ্যিক ফসল, মনে রাখবে কফি একটি বাণিজ্যিক ফসল। আচ্ছা, স্বাদে গন্ধে পৃথিবী বিখ্যাত কফি, অবশ্যই ব্রাজিল কি স্বাদে গন্ধে পৃথিবী বিখ্যাত না, এখানে কফির নাম বলছি, কফির জাত হচ্ছে আরবীয় কফি, মনে রাখবে স্বাদে গন্ধে পৃথিবী বিখ্যাত আরবীয় কফি। ওকে, চলো নেক্সট প্রশ্ন, ইনস্ট্যান্ট কফি হচ্ছে লাইবেরিয়া কফি, মনে রাখবে উচ্চভূমি অঞ্চলে কফি চাষের জন্য প্রয়োজন উষ্ণতা, উচ্চভূমি অঞ্চলে কফি চাষের জন্য প্রয়োজন উচ্চতা হচ্ছে 14 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট প্রশ্ন, কফি চাষের জন্য আদর্শ বৃষ্টিপাতের প্রয়োজন, কফি চাষের জন্য আদর্শ বৃষ্টিপাত কত প্রয়োজন, বলো আদর্শ বৃষ্টিপাত প্রয়োজন হচ্ছে তোমাদের 100 থেকে 200 সেন্টিমিটার। নেক্সট, বিশ্বে কফি উৎপাদনে প্রথম দেশ, অবশ্যই তোমরা জানো কফি উৎপাদনে কিন্তু ব্রাজিল এগিয়ে, সব দিক থেকে এগিয়ে ব্রাজিল, বিশ্বে কফি উৎপাদনে ব্রাজিল এগিয়ে। নেক্সট প্রশ্ন, যে ধরনের জলবায়ু অঞ্চলে ইক্ষু চাষ করা হয়,
তো যে ধরনের জলবায়ু অঞ্চলে ইক্ষু চাষ করা হয় এটা মনে রাখবে শীতল জলবায়ু অঞ্চল, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, তো তোমরা অপশানগুলো দেখতে পাচ্ছ না, তোমাদেরকে একটু দেখো বলেছি লাল রঙের মোটা রসালো ইক্ষু, লাল রঙের মোটা রসালো ইক্ষু কোনটা? তো উত্তর হবে কিউবা জাতীয় গাছ। ওকে, কিউবা জাতীয় ইক্ষু, এটা হচ্ছে লাল রঙের মোটা রসালো ইক্ষু। আরেকটা প্রশ্ন দেখো, ইক্ষু চাষের আদর্শ উষ্ণতা তোমাদেরকে বলে দিই, এই পাশাপাশি 20 ডিগ্রি থেকে 27 ডিগ্রি হচ্ছে ইক্ষু চাষের আদর্শ উষ্ণতা। চলো নেক্সট প্রশ্ন, ইক্ষু চাষের আদর্শ বৃষ্টিপাত কত? ইক্ষু চাষের আদর্শ বৃষ্টিপাত তোমরা প্রায় পারবে, এটা হচ্ছে 100 থেকে 150 সেন্টিমিটার, 100 থেকে 150, অর্থাৎ অপশন নাম্বার ডি। রেটুন ফসল নামে পরিচিত, রেটুন ফসল হচ্ছে ইক্ষু, মনে রাখবে সবচেয়ে উৎকৃষ্ট মানের তুলো কোনটা? সবচেয়ে উৎকৃষ্ট মানের তুলো হয়ে যাবে হচ্ছে সাগরদ্বীপীয় তুলো, অর্থাৎ সাগরদ্বীপ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, দীর্ঘ আযুক্ত তুলোর তন্তুর দৈর্ঘ্য কত? দীর্ঘ আযুক্ত তুলোর তন্তুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমির বেশি। আচ্ছা, পৃথিবীর যে অধিকাংশ তুলোই কীরকম? পৃথিবীর অধিকাংশ তুলো হচ্ছে তোমার দীর্ঘ আযুক্ত তুলো নয়, মাঝারি আযুক্ত তুলো, অর্থাৎ অপশন নাম্বার সি। তুলো চাষের জন্য উষ্ণতা বৃষ্টিপাত কত কমে দরকার? তুলো চাষের জন্য মনে রাখবে 20 থেকে 25 এবং 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস এবং 65 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত কিন্তু প্রয়োজন। বল উইভিল যে শস্যের সঙ্গে সম্পর্কিত? বল উইভিল বলো, বল উইভিল, বল উইভিল কোন শস্যের সঙ্গে সম্পর্কিত? এটা হয়ে যাবে অবশ্যই তুলো চাষের সঙ্গে সম্পর্কিত। বল উইভিল তুলো শস্যের সঙ্গে সম্পর্কিত। নেক্সট, খনিজ উত্তোলন এবং যে ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ? খনিজ উত্তোলন এটা হচ্ছে অবশ্যই প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ। নেক্সট, খনিজ শব্দের অর্থ কী? খনিজ শব্দের অর্থ হয়ে যাবে অবশ্যই মহাজাগতিক দ্রব্য, মহাজাগতিক দ্রব্য, অর্থাৎ কোথায় চলে আসবো? অপশন নাম্বার ডি। নেক্সট, পৃষ্ঠীয় খনিজ উত্তোলন পদ্ধতি নয়, পৃষ্ঠীয় খনিজ উত্তোলন পদ্ধতি কোনটি নয়? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, নলকূপ আকৃতি বিশিষ্ট খনি, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত খনিজ উত্তোলন পদ্ধতিগুলির মধ্যে যেটি অবৈধ, অবৈধ কোনটা? উত্তর হয়ে যাবে ইঁদুরে গর্ত খনি। তাই নিম্নলিখিত খনিজ উত্তোলনগুলোর মধ্যে কোনটি ভালো? তার উন্মুক্ত খোলা খনি, ঢালু সুড়ঙ্গ বিশিষ্ট খনি ও ইঁদুরে গর্ত খনি, এটা কিন্তু একবারে অবৈধ। চলো নেক্সট, সোনা উত্তোলন করা হয় যে খনি থেকে? সোনা উত্তোলন করা হয় কি খনি থেকে? উত্তরে যাবে বৃহৎ আয়তন গর্তযুক্ত খনি থেকে সোনা উত্তোলন কিন্তু করা যায়। নেক্সট প্রশ্ন, আলগা নদীর পলি থেকে মূল্যবান খনিজ সংগৃহীত হয় যে পদ্ধতিতে? যে পদ্ধতিতে সংগৃহীত হয় সেটা কোন পদ্ধতি? অবশ্যই এটা বলো কোন পদ্ধতি? উত্তর হবে প্রেসার মাইনিং, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আলগা নদীর পলি থেকে মূল্যবান খনিজ সংগৃহীত হয়। নেক্সট প্রশ্ন চলে আসবো, অধিক মাত্রায় শ্রমিক নিরাপত্তার প্রয়োজন হয় নিম্নলিখিত যে খনিজ উত্তোলন পদ্ধতিতে? এটা হয়ে যাবে নলকূপ আকৃতি বিশিষ্ট। তাহলে অধিক মাত্রায় শ্রমিক নিরাপত্তার প্রয়োজনীয়তা হয় নিম্নলিখিত কোন উত্তোলন পদ্ধতিতে? এটা হবে নলকূপ যে পদ্ধতি, নলকূপ আকৃতি বিশিষ্ট খনি পদ্ধতিতে। এরপরে যে আমাদের প্রশ্ন, মানবীয় ভূগোল থেকে মানবীয় ভূগোলের দ্বিতীয় অধ্যায় অর্থনৈতিক কার্যাবলী। দেখো একবার তাড়াতাড়ি শর্ট, এখানে বেশি প্রশ্ন নেই, তাড়াতাড়ি দেখে নাও। ভূগোল শাস্ত্রে যে শাখায় মানুষের ক্রিয়াকলাপ এবং প্রাকৃতিক পরিবেশের পারস্পরিক সম্পর্ক আলোচনা করা হয় তার কি? তো ভূগোল শাস্ত্রে যে শাখায় মানুষের ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করবে, প্রাকৃতিক পরিবেশের পারস্পরিক সম্পর্ক আলোচনা করবে, সেটা উত্তর হয়ে যাবে অর্থনৈতিক ভূগোল। নেক্সট, অর্থনৈতিক ভূগোলে মানুষের বিভিন্ন অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর পরিবেশের প্রভাব আলোচনা করা হয়েছে। উত্তর হচ্ছে কে বলেছে? এটা জিমারম্যান বলেছে। ওকে, জিমারম্যান। চলো 3 নম্বর প্রশ্ন, পশুপালন যে স্তরের অর্থনৈতিক কাজ? পশুপালন কিন্তু প্রথম স্তরের অর্থনৈতিক কাজ, এটা মনে রাখবে। প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, এগুলো একটু মনে রাখতে হবে। খনি শ্রমিক যে ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এটা হচ্ছে খনি শ্রমিকটাও প্রথম স্তর, তাহলে পশুপালন প্রথম স্তর। আর তোমার হচ্ছে অর্থনৈতিক ক্রিয়াকলাপ খনি শ্রমিকটাও, এটা অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এটা হচ্ছে প্রথম স্তর, অর্থনৈতিক ক্রিয়াকলাপের প্রথম স্তর। নেক্সট, পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রে? পর্যটনটা মনে রাখবে তৃতীয় ক্ষেত্র, তৃতীয় ক্ষেত্র। নেক্সট, সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত? সোনালী পোশাকের কর্মীরা হচ্ছে পরামর্শ দানের জন্য নিযুক্ত। সেবা ক্ষেত্রের কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় গোলাপি পোশাকের কর্মী। তাহলে সোনালী পোশাক কারা পরবে? সোনালী পোশাকের কর্মী বলা হচ্ছে পরামর্শদান। আচ্ছা, গোলাপি পোশাকের কর্মী কাদের বলা হচ্ছে? যারা সেবার কাজে যুক্ত, বিভিন্ন সার্ভিসের সঙ্গে যুক্ত সেবা, সেটা হচ্ছে গোলাপি পোশাকের কর্মী বলা হচ্ছে। নেক্সট, যে অর্থনৈতিক কাজকর্ম সম্পূর্ণ প্রতিষ্ঠান নির্ভর, সেটা হচ্ছে চতুর্থ স্তরের কাজকর্ম বলতে কী বোঝো? যে অর্থনৈতিক কাজকর্ম প্রধানত কি প্রতিষ্ঠান নির্ভর, একটা প্রতিষ্ঠান চাই, সেটা হচ্ছে অর্থনৈতিক কাজকর্ম, সেটা চতুর্থ স্তরের কাজকর্ম। নেক্সট বলবো, মানুষের বিবিধ প্রকার পেশাকে এক কথায় বলা হয় কি? মানুষের বিবিধ প্রকার পেশাকে এক কথায় বলা হয় অর্থনৈতিক ক্রিয়াকলাপ। মনে রাখবে, পশম সংঘ যে প্রকার অর্থনৈতিক কাজ, পশম সংঘ হচ্ছে প্রাথমিক অর্থনৈতিক কাজ। মনে রাখবে, 3 সেক্টর হিপথিসিস, এই যে ধারণাটি কী করেন? হিপথিসিস এটি ধারণাটি করেছে ক্লার্ক ও ফ্লোরাসাইট। 3 সেক্টর অফ হিপথিসিস ধারণাটি করেন ক্লার্ক ও ফরাসাইট। চলো 12 নম্বর প্রশ্ন, পুরনো স্মৃতিসৌধ স্থানে ভ্রমণ যে শিল্প নামে পরিচিত? পুরনো স্মৃতিসৌধ স্থানে যদি ভ্রমণ করি তাহলে সেটা হবে হেরিটেজ। নেক্সট প্রশ্ন, নির্মাণ শিল্প যে প্রকার অর্থনৈতিক কাজের সাথে যুক্ত? নির্মাণ শিল্প মনে রাখবে এটা হচ্ছে মাধ্যমিক। নির্মাণ শিল্প মাধ্যমিক প্রকারের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত। যেটি প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজ সেটা হচ্ছে খনিজ আহরণ। প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজ হচ্ছে খনিজ আহরণ। মনে রাখবে, ভারতে নিয়োজিত জনসংখ্যা অর্থনীতির যে ক্ষেত্রে সর্বাধিক, তো প্রাথমিক ক্ষেত্রে অর্থাৎ প্রাইমারি সেক্টরে বেশি সবাই কাজ করে, তাই ভারত
ভারতে নিয়োজিত জনসংখ্যা সব প্রাইমারি সেক্টর অর্থাৎ প্রাথমিক সেক্টরই কিন্তু কাজটা করছে, মনে রাখবে। নেক্সট, কালো পোশাকে যুক্ত কর্মী। কালো পোশাক হচ্ছে খনিজ উত্তোলনের সঙ্গে যুক্ত। কয়লার রং কালো, মনে রাখবে কয়লা তুলছে, বা কালো পোশাকের কর্মী হচ্ছে খনিজ উত্তোলন, মনে রাখতে হবে, একটু কিচ্ছু করার নেই। কয়লা তোমার কালো পোশাক হচ্ছে খনিজ উত্তোলন। এছাড়া গোলাপি পোশাক বলেছি, তো আরও বললাম, একটু ভিডিওটা আগে দেখে নাও। চলো এরপর দেখা হচ্ছে রংহীন পোশাক। তো রংহীন পোশাকের কর্মীদের যে নামে আখ্যায়িত করা হবে, তো রং নেই মানে কি, কর্মহীন। তো রংহীন পোশাকের কর্মীদের কর্মহীন মানে নামে আখ্যায়িত করা হচ্ছে। নেক্সট, সামরিক কাজে যুক্ত কর্মীরা কী নামে আখ্যায়িত হয়? অবশ্যই সামরিক কাজে যুক্ত মানেই তো সবুজ শ্রমিক, সবুজ পোশাকের কর্মী, মনে রাখবে। আচ্ছা, সৃজনশীল কাজে নিয়োজিত কর্মীরা এটা হচ্ছে হলদে পোশাকের কর্মী নামে পরিচিত। নেক্সট, থিঙ্ক ট্যাঙ্করা নিয়োজিত থাকেন অর্থনীতির যে ক্ষেত্রে, সেটা হচ্ছে পঞ্চম ক্ষেত্র, মনে রাখবে। বনজ সম্পদ সংঘের কর্মীরা এটা হচ্ছে লাল পোশাকের কর্মী নামে পরিচিত। বনজ সম্পদ সংঘের কর্মীরা এরা লাল পোশাকের কর্মী নামে পরিচিত। নেক্সট, খেলাধুলা, নাটক, থিয়েটারের সাথে সম্পর্কিত কর্মীরা এটা হচ্ছে তৃতীয় ক্ষেত্রের অন্তর্গত। তৃতীয়, মনে রাখবে। প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর সাথে বেশি যুক্ত যে শ্রেণীর মানুষ, সেটা হচ্ছে অনুন্নত শ্রেণীর মানুষ। প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজের সাথে যুক্ত, অনুন্নত। নেক্সট দেখো, সিইও, ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ, অর্থনীতির যে ক্ষেত্রের সঙ্গে যুক্ত, এটা হচ্ছে কুইনারি, এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত, কুইনারি। নেক্সট, 25 নম্বর প্রশ্ন, ভারতে মোট জাতীয় আয়ের কত শতাংশ প্রাথমিক ক্ষেত্র থেকে আছে? মনে রাখবে 18% প্রাথমিক ক্ষেত্র থেকে আছে। প্রাইমারি সেক্টর থেকে 18% কিন্তু ভারতের জাতীয় আয় চলে আসে। নেক্সট দেখো, 26 নম্বর প্রশ্ন, অনুন্নত এবং উন্নয়নশীল দেশের অধিকাংশ মানুষের কাজ কি? অবশ্যই কৃষি এবং প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করা। অনুন্নত এবং উন্নয়নশীল দেশের অধিকাংশ মানুষের কাজ হচ্ছে কৃষি এবং প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করা। যারা উন্নয়নশীল দেশ থেকে বা অনুন্নত, একটু উন্নত নয়, তারা কি করবে? কৃষি এবং প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে দিন যাপন কিন্তু করবে। নেক্সট, 27 নম্বর প্রশ্ন হচ্ছে 6000 খ্রিস্টপূর্বাব্দে উদ্ভিদ এবং প্রাণীর গার্হস্থ্যকরণ কাজের মধ্য দিয়ে সূচনা হয় অর্থনীতির প্রাথমিক ক্ষেত্র, এটা একটু মনে রাখতে হবে। 28 নম্বর প্রশ্ন, সপ্তদশ থেকে 19 শতকের মধ্যে অর্থনীতির যে ক্ষেত্রের কাজে বিকাশ লাভ ঘটে, সেটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। আচ্ছা, গুদামজাতকরণ এবং বিপণন যে প্রকার অর্থনৈতিক কাজ, সেটা হচ্ছে পরিষেবামূলক কাজ, একটু মনে রাখতে হবে। প্রাকৃতিক সম্পদের সাথে যে স্তরে কার্যাবলী জড়িত, সেটা হচ্ছে প্রাথমিক স্তর। তো প্রাকৃতিক সম্পদ হচ্ছে প্রাইমারি সেক্টরের সাথে জড়িত বা প্রাথমিক স্তর। ওকে, তো এই ছিল তোমাদের জন্য 30টা প্রশ্ন। এরপরে আমরা চলে আসবো মানবীয় ভূগোলের পরিধি এবং বিষয়বস্তু। তো এটা থেকেও আমরা বেশ কিছু প্রশ্ন দেখে নেব। তাহলে আজকে আমাদের মানবীয় ভূগোল যে মৌলিক বিষয়বস্তু, এই চ্যাপ্টারটা শেষ হবে। এরপর আমরা ভারতীয় ভূগোল থেকে বেশ কিছু প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব। তো তাড়াতাড়ি ভিডিও দেখো, শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতি চলতে থাকুক। তোমাদের সাথে ছিলাম আমি, সুরজিৎ কর্মকার। তো তোমাদের অবশ্যই ভালো পরীক্ষা হবে, এই শুভকামনা জানিয়ে চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই। নেক্সট, এখনও শেষ হয়নি। তো এরপরে প্রশ্ন দেখো, মানবীয় ভূগোলের পরিধি ও বিষয়বস্তু। তো এখান থেকে প্রশ্ন দেখো তাড়াতাড়ি। প্রথম প্রশ্ন হচ্ছে, ভূত্বক এবং মানব সমাজের সাংশ্লেষিক অধ্যয়নই হলো মানব ভূগোল। কথাটি কে বলেছেন? ভূত্বক এবং মানব সমাজের সাংশ্লেষিক অধ্যয়নই হলো মানব ভূগোল, এই কথাটি বলছেন র্যাটজেল। চলো নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, নব্য নিয়ন্ত্রণবাদ কথাটি প্রথম ব্যবহার করেছে, মনে রাখবে গ্রিফিথ, টেলর, র্যাটজেল, এটা মনে রাখবে কিন্তু এটা পরীক্ষা আসার মতো প্রশ্ন। ভূত্বক এবং মানব সমাজের সাংশ্লেষিক অধ্যয়ন হচ্ছে মানব ভূগোল, এটা হচ্ছে র্যাটজেল। চলো, নব্য নিয়ন্ত্রণবাদ কথাটি প্রথম ব্যবহার করেছিলেন গ্রিফিথ, টেলর। ভাববাদীদের চিন্তাভাবনা কীরকম ছিল? অবশ্যই বর্ণনামূলক। ভাববাদীদের চিন্তাভাবনা বর্ণনামূলক। নেক্সট প্রশ্ন, মানুষ এবং পরিবেশের আন্তঃসম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে প্রযুক্তি। কথাটি বলছে প্রযুক্তি হচ্ছে। তো মনে রাখবে, মানব এবং পরিবেশের আন্তঃসম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে প্রযুক্তি। আচ্ছা, সেফোলজি থেকে মানব ভূগোলের যে উপক্ষেত্র সংযুক্ত হয়েছে, সেটা হচ্ছে নির্বাচনী ভূগোল। সেফোলজি থেকে মানব ভূগোলের যে উপক্ষেত্র সংযুক্ত হয়েছে, সেটা হচ্ছে নির্বাচনী ভূগোল। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, সামাজিক অসাম্য, দারিদ্র্য, বঞ্চনা ইত্যাদি যে প্রকার ভৌগোলিক চিন্তাধারা। তাহলে দেখো কী হতে পারে? সামাজিক অসাম্য, দারিদ্র্য, বঞ্চনা, এগুলো হচ্ছে তোমার মূলক ভূগোল। ওকে, তো এটা একটু দেখবে, এটা তোমরা একবার দেখে এটা কমেন্ট করবে এটা ঠিকই আছে কিনা প্রশ্নটা, নাকি টাইপিং মিস্টেক হয়েছে। নেক্সট প্রশ্ন চলে আসবো 7 নম্বর প্রশ্ন। দেখো, যার প্রভাব থেকে মূলক ভূগোল। আচ্ছা, তাহলে ঠিকই আছে, মূলক ভূগোলই হবে। ওকে, তাহলে সামাজিক অসাম্য, দারিদ্র্য, বঞ্চনা ইত্যাদি এগুলো সব কিন্তু মূলক ভূগোলের অন্তর্গত। যার প্রভাব থেকে হচ্ছে মূলক ভূগোলের উৎপত্তি, সেটা হচ্ছে কার্ল মার্কসের প্রভাব থেকে মূলক ভূগোলের উৎপত্তি হয়েছে। নেক্সট প্রশ্ন, যেটি মানব ভূগোলে অন্তর্ভুক্ত নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক ভূগোল কীভাবে মানব ভূগোলে অন্তর্ভুক্ত হবে? 4টা অপশন থাকবে, তো উত্তর হয়ে যাবে প্রাকৃতিক ভূগোল। নেক্সট প্রশ্ন, যে উপাদানটি প্রাকৃতিক পরিবেশের অংশ নয়, যে উপাদানটি প্রাকৃতিক পরিবেশেরই অংশ নয়, কৃষিকাজ। বলছে যে উপাদানটি প্রাকৃতিক পরিবেশের অংশ নয়, প্রাকৃতিক পরিবেশ, সেটা হচ্ছে কৃষিকাজ। কৃষিকাজ কিন্তু প্রাকৃতিক পরিবেশের ডাইরেক্ট পরিবেশের অন্তর্ভুক্ত নয়, অংশ নয়। আচ্ছা দেখো, যেটি সাংস্কৃতিক পরিবেশের অংশ নয়, সাংস্কৃতিক পরিবেশের অংশ নয় কী হবে? জলবায়ু কিন্তু কোনো সাংস্কৃতিক পরিবেশের অংশ নয়। যে ধারণা থেকে মানুষ আগুন জ্বালানো শিখতে সুবিধা হয়েছিল, এটা হচ্ছে ঘর্ষণ থেকে মানুষ কিন্তু ঘষে কোনো জিনিস থেকে আগুন জ্বলেছিল। চকমকি পাথর থেকে তো ঘষে আগুন জ্বালানো হয়েছিল, জানোই। নেক্সট পড়ো, নিয়ম স্থাপনাকারী বলতে কী বোঝো? নিয়ম স্থাপনাকারী বলতে সূত্র প্রণেতাকে বোঝানো হয়। অস্থির পৃথিবী এবং বিরামহীন মানুষের মধ্যে পরিবর্তনশীল সম্পর্কের অধ্যয়ন হলো মানব ভূগোল। কথাটি বলেছেন এলেন সি স্যাম্পল। এগুলো মনে রাখতে হবে, একটু কিচ্ছু করার নেই। 14 নম্বর প্রশ্ন, যেটি সামাজিক ভূগোলে উপশাখা নয়। তো সামাজিক ভূগোলে উপশাখা নয়,
সামরিক ভূগোল কখনোই সামাজিক ভূগোলের উপশাখা নয়। আচ্ছা 15 নম্বর প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন, যে উপক্ষেত্রটি অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত, যে উপক্ষেত্রটি অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত সেটা হচ্ছে কৃষি ভূগোল। নেক্সট ঐতিহাসিক ভূগোল, যে ক্ষেত্রের অন্তর্গত, ঐতিহাসিক ভূগোল হচ্ছে অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত। ঐতিহাসিক ভূগোল যে ক্ষেত্রের অন্তর্ভুক্ত, ঐতিহাসিক ভূগোল তোমার অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত। যে বিষয়কে মাদার ডিসিপ্লিন বলা হয়, এটা হচ্ছে ভূগোল কি বলা হচ্ছে কিন্তু মাদার ডিসিপ্লিন। আচ্ছা নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, প্রকৃতির মানবিকীকরণ বলতে কি বোঝো? প্রকৃতির মানবিকীকরণ কথাটি অর্থ হচ্ছে প্রয়োজন অনুসারে প্রকৃতিকে পরিবর্তন, প্রয়োজন অনুসারে প্রকৃতিকে পরিবর্তন, এটাকে বলবো প্রকৃতির মানবিকীকরণ। নেক্সট, আধুনিক মানবীয় ভূগোলের জনক কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ভালো করে মনে রাখো, কারো না কারো প্রশ্ন তো আসবেই। আধুনিক মানবীয় ভূগোলের জনক হচ্ছে র্যাটজেল, মনে রাখবে আধুনিক মানবীয় ভূগোলের জনক র্যাটজেল। যেটি সামাজিক ভূগোলের উপক্ষেত্র, এটা হচ্ছে অবসরের ভূগোল, সামাজিক ভূগোলের উপক্ষেত্র অবসরের ভূগোল। নেক্সট, রাষ্ট্রকে জীবিত জীব হিসেবে বর্ণনা করতেন যে দেশের ভূগোলবিদরা, রাষ্ট্রকে জীবিত জীব হিসেবে বর্ণনা করতেন অবশ্যই জার্মান দেশের ভূগোলবিদরা। যেটি অর্থনৈতিক ভূগোলের অংশ, অর্থনৈতিক ভূগোলের একটা অংশ দেখো বিপণন ভূগোল, এটা অর্থনৈতিক ভূগোলের অংশ। রাষ্ট্রকে জীবিত জীব হিসেবে বর্ণনা করতেন বললাম কি জার্মান দেশের অধিবাসীরা। প্রকৃতির উপর মানুষের সংস্কৃতির যে ছাপ পড়ে তাকে বলে সাংস্কৃতিক ভূগোল, মনে রাখবে সাংস্কৃতিক ভূদৃশ্য, প্রকৃতির উপর মানুষের সংস্কৃতির যে ছাপ পড়ে তাকে সাংস্কৃতিক ভূদৃশ্য বলে। 24 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিকতার সময় ভূগোলে যে দৃষ্টিভঙ্গি সর্বাধিক গৃহীত হয় সেটা হচ্ছে আঞ্চলিক ভূগোল। এবং 25 নম্বর প্রশ্ন, ভূগোলে ভিদাল দি লা ব্লাস যে দৃষ্টিভঙ্গির মত অনুসারী ছিলেন সেটা হচ্ছে সম্ভাবনাবাদ। ওকে, তো এই ছিল তোমাদের জন্য মানবীয় ভূগোল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাজেশন। সর্বোপরি তোমরা সাজেশনের উপর ভরসা অবশ্যই করবে, পাশাপাশি বই, তোমাদের টেক্সট বই কিন্তু ভালো করে পড়ে যাবে। ভূগোল এমন একটা সাবজেক্ট যেখানে সাজেশন দেওয়া কিন্তু অত্যন্ত কঠিন, তবুও এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আমরা ভারতের যে ভূগোল সেই অধ্যায় থেকে কিছু প্রশ্ন বাছাই করার চেষ্টা করব। তো আজকেই তোমরা ভিডিও পেয়ে যাবে। তো অবশ্যই এখনও তোমাদের হাতে সময় রয়েছে, চ্যানেলে নতুন হলে তোমরা কি করবে, নোটিফিকেশানটা জাস্ট অন করে রাখো। ভারতের ভূগোল এমনিতেই তোমরা ক্লাস 10-এর বিষয়টা আছে, তো এমনিতেই পারবে, তবুও আমরা কিন্তু কিছু প্রশ্ন আনার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের সাথে ছিলাম আমি সুরজিৎ কর্মকার, সুরজিৎ স্যার। তো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।